আমরা কয়েকদিন ধরে কিছু মানুষের আ কার্যক্রম লক্ষ্য করছি, উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে তারা ইনিয়ে বিনিয়ে কিছু সাংবাদিক, ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এরকম অনেকেই দেখছি যে ইনিয়ে বিনিয়ে একটা জিনিস বোঝানোর খুব চেষ্টা করছে যে জিনিসটা খুবই হাস্যকর। বাংলাদেশে টো বলে কোনো কিছু নাই। ভারতীয় আধিপত্যবাদ এই দেশে কোনোদিন হয় নাই। এর সাথে আবার এমন কিছু রাজনৈতিক দলও এটাকে হাস্যকর পরিস্থিতিতে নিয়ে গিয়েছে। বিবি নুরুল হক নূর এই দেশের উদীয়মান একজন তরুণ রাজনীতিবিদ ছিলেন। তো ছিলেন কেন বললাম, সেটা হচ্ছে যদি সম্মুখ যোদ্ধা হিসাবে চিন্তা করেন, আমাদের চাইতে তিনি উৎকৃষ্ট মানের আওয়ামী বিরোধী একজন রাজনীতিবিদ বা যোদ্ধা যেটাই বলেন, অনেক কিছু করেছেন এবং তার প্রতিদানও বাংলাদেশের মানুষ তাকে দিয়েছে। অকুণ্ঠ ভালোবাসা, অপরিসীম ভালোবাসা নুরুল হক নূর পেয়েছেন। না চাইতেই তিনি টাকা পয়সা পেয়েছেন। আমি নিজেও আমার এখানে অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে মানে একটা বিশেষ সংগঠন তারা করেছিল, আমি নিজে বলেছি ভাই ওদেরকে কিছু টাকা দেন। মাঝে মধ্যে এখান থেকে অনেক টাকা পয়সাও গিয়েছে, আমি নিজেও জানি। আমি নিজেও পার্টিসিপেট করেছি, আমার পকেট থেকে টাকাও দিয়েছি, তার পক্ষে কথা বলেছি, অনেক ভিডিওতে পোস্টে তার পক্ষে কথা বলেছি। তো উনি যেই ত্যাগ স্বীকার করেছিলেন সেটার জন্য উনি ওনার ভালোবাসাও পেয়েছেন। কিন্তু একটা জিনিস বলে রাখি, বিবি নুরুল হক নূর তিনি একজন সাহসী মানুষ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই সময়ে যেভাবে কথা বলেছেন, যেই মার খেয়েছেন, আমি নিজে হলেও মানে ভাহ মারার কিছু নাই, আমি নিজে হইলেও ওই ধরনের পরিস্থিতিতে ওইভাবে সামনাসামনি গিয়ে এই মারামারি মার খাওয়া এই পর্যন্ত টিকতাম কিনা আমি জানি না, কিন্তু তিনি সেটা করেছেন। বাট আরেকটা জিনিস বলে রাখি, পৃথিবীতে যত মানে চোর বাটপার ডাকাত, তারপরে প্রতারণার সাথে জড়িত যারা ছিনতাইকারী, সাহসী লোক কিন্তু আওয়ামী লীগের লোক কিন্তু সাহসী আছে, বুঝছেন? মানে বেশিরভাগ চোর বাটপার এই একটু উচ্ছৃঙ্খল টাইপের, হিংস্র টাইপের, যাদের ভেতরে কোনো মনুষ্যত্ববোধ কাজ করে, এই ধরনের লোকজন কিন্তু আওয়ামী লীগ করে বেশি। তো সাহস আছে, মার খেতে পেরেছেন, এটা দিয়ে সবকিছু পরিমাপ করা যাবে না। তখনই যাবে যখন আপনার সবকিছু দেশের জন্যই হবে। একটা সময় এসে মানুষের কাছ থেকে বিকাশের টাকা পয়সা নিয়ে ভাইকে গাড়ির ডিলারশিপকে করে দেয়া, কাতারে যায় তারপরে ব্যবসা করা, দুবাইতে গোল্ড স্মাগলারদের সাথে ব্যবসার পার্টনার নেয়া, এগুলি করলে ওই সাহসটা আমাদের কাছে মনে হইতে পারে দেশের জন্য না, আপনার নিজের ফেম, নিজের জেদ, নিজের ক্ষমতা আপনার কাছে নেয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য আপনি এটা করেছেন। আপনি অস্বীকার করতে পারবেন যে আপনি মুসাদের সাথে দেখা করেন নাই, এটা অস্বীকার করতে পারবেন। আপনি অস্বীকার করবেন, যে বলবেন যে আমি এটা দেখা করি নাই, করতে পারবেন না। কেন করেছিলেন, কোন পরিস্থিতিতে? কোনো পরিস্থিতিতে আপনি করতে পারেন সেটা, কিন্তু আপনি করেছেন। আপনার বাংলাদেশের মানুষ, আমার মনে হয় এর চাইতে বেশি কিছু আর দরকার নাই আপনার মতো একজন ভণ্ডকে পরিচয় করার, চেনার জন্য। ওইটাই এনাফ, গুড এনাফ। এখন এরপর আপনি রাজনীতি করছেন, আমরা কিন্তু তেমন কিছুই বলছি না। আপনার মতো আপনি করেন, সব চিটার বাটপার দিয়েই তো রাজনীতিটা চলছে এই দেশে। আপনার মতো আরেকটা ছোট চিটার যোগ হইলো, সমস্যা কোথায়? কিছু সময় তো আপনি হাসিনার বিরুদ্ধে কথাবার্তা বলেছেন, গুড, করেন, কোনো সমস্যা নেই। হঠাৎ করে এসে আপনি আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন। আপনাদেরকে বলে রাখি, ওনার সাথে তো আমার এই মানে গতকালকেও ওনার সাথে আমার টেক্সট চালাচালি হয়েছে। উনি টেক্সট পাঠিয়েছেন, একটা মেসেজ পাঠিয়েছেন, কি বলতে চেয়েছেন ওইটা আমি শেষ অংশে বলছি আপনাদেরকে। তো ওনার সাথে ভালো সম্পর্ক। এর মাঝখানে একবার ওই যে মুসালের সাথে দেখা করার পরে আমি ওনার বিরুদ্ধে একটা ভিডিও করেছিলাম, উনি কিভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয় এটা নিয়ে। তারপরে আবার ওনার সাথে সম্পর্কটা উনি ভালো করেছেন। তা আমি চিন্তা করেছি খামাকা ওর সাথে ঝামেলায় যাওয়ার দরকার নেই, ঝামেলায় যায়নি।
হঠাৎ করে এসে আপনি 2 দিন আগে বিদেশে বসে থাকা ইউটিউবার, ফেসবুকার এরা হচ্ছে গিয়ে বাংলাদেশে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে। এইটা আপনি আরো 10 মাস আগে বলেন নাই কেন? তখন দিয়ে আমাদের কাছে হেল্প চাইতেন, বিভিন্ন প্রোগ্রামের দিতেন, লিঙ্ক দিতেন, তখনই বলতেন। তখন বললে বুঝতাম যে না, আসলে আমরা কোথায় এই দেশে বিশৃঙ্খলায় তৈরি করতে চাই। আপনি সেখানে আরো কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই ল অ্যান্ড অর্ডার এটা তো এখনো মব জাস্টিস দিয়ে চলছে অনেক ক্ষেত্রেই। সেনাপ্রধান কেন বলছেন যে এই সমস্ত মব জাস্টিস চলতে দেওয়া যাবে না, এবং আমরা নির্বাচনের কথা বলছি, উনিও নির্বাচনের কথা বলছে। এটা তো দোষের কিছু না। অযথা সেনাবাহিনীকে আপনার আরেকটা মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে একটা জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করার তো কোনো মানে নাই। আজকে বিএনপির, আমি জানি না আজকে এই আপনার এই বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে সাইবার যুদ্ধ মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুতি কি? তাদের নেতাদের চরিত্র হনন করা হচ্ছে, যাকে তাকে রয়্যাল এজেন্ট বানিয়ে দিচ্ছে, ষড়যন্ত্রকারী বানিয়ে দিচ্ছে। আর এই যে একজন ইউটিউবার, ফেসবুকার, এরা হচ্ছে দেশপ্রেমিক। দেশের বাইরে থেকে এরা আপনার দেশ স্বাধীন করে ফেলেছে, সিনিয়র নেতাদের চরিত্র হনন করছে। এইগুলো নিয়ে আমি জানি আপনাদের এগুলো কনফিউজ করে কিনা। তো এইভাবে যদি মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করে, তাহলে তো মানুষ বিভ্রান্তিতে পড়বে। কথায় কথায় একে ওকে র ট্যাগ লাগায় দেয়। র ট্যাগ লাগায় দেয় মানে কি? আমরা তারেক রহমানের র বলছি নাকি, কারণ খালেদা জিয়াকে বলছি, ভারতের চর বলছি কখনো? সালাউদ্দিনকে কেন বললাম? ওই মির্জা আব্বাসের সাথে গাঞ্জা, মির্জা আব্বাসে তো আমরা রয়ের লোক বলি নাই। ওই গোয়ারশ্বর চন্দ্র রায়, তারে রয়ের লোক বলি, এরে বলছি। ফখরুলরে বলি। বিএনপিতে তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কই বলি না তো? ওই শামা ওবায়দরে বলছি। এদের বলি কেন? নিশ্চয় কারণ আছে। সবাইরে তো বলি না, আপনারও তো বলি নেই। আপনার বিরুদ্ধে যখন কথা বলছে তখন আপনি যে ওদের ওই অন্য দেশের গোয়েন্দা সংস্থার সাথে দেখা করে আসেন, আপনারা কিন্তু আমরা রয়ের লোক বলি নাই তখনও। তো যাদেরকে বলি তাদের পেছনে নিশ্চয়ই কারণ আছে। সালাউদ্দিন সাহেব শিলংয়ে গেলেন, শিলংয়ে যায় তারপরে সেখানে সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি পরে বিশাল বাংলোর মধ্যে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দেয়া, তারপরে তিনি বসেই করেন, লোকজনের সাথে দেখা করেন, সাক্ষাৎ করেন, ছবি তোলেন, পোলাও কোরমা খায়, আবার পছন্দ মতো নারীও সাপ্লাই পায়, সবই পেয়েছে। তো কিছুই হয় নাই। দেশে আসার পরে আজকে 10 মাস আপনাকে যদি এইভাবে কোনো একটা দেশের গোয়েন্দা সংস্থা ওই দেশে তুলে নিয়ে যাইতো, সেটা আপনার দেশের যারা যারা, যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা যারা এটার সাথে জড়িত, ওই দেশের যারা জড়িত, দুই পক্ষের বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন না? 10 মাস হয়ে গেল। ওনাকে একবার ডেকেছিল ওই আইসিটি, আপনার ওই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, যেটা, যে উনি জিজ্ঞেস করেছে কি হয়েছে, কিছু বিবরণ দিয়ে এসে ওনাকে বলা হয়েছে অভিযোগ করতে। উনি অভিযোগ করেন নাই। অভিযোগ না করে তিনি চলে এসেছেন, তার আইনজীবীকে নিয়ে বসে আমরা পরে করব। অ্যান্ড ইটস বিন 10 মান্থস। এই 10 মাসের মধ্যে আমি সময় পান না। আপনার 10 বছর যারা জীবন থেকে ধ্বংস করে দিল, আপনি তাদের জন্য 10 মাসে এসে আপনার অভিযোগ নাই, কোনো আপনার তাদের ব্যাপারে ক্ষোভ নাই, আপনি সেটা গায়েব করে দিলেন। এখন আমি যখন এটা নিয়ে আলোচনায় আনলাম, আপনার ওনার আইনজীবী একটা পোস্ট করেছেন। এই ব্যক্তি বলেছেন যে উনি সময় পান না, এটা সালাউদ্দিন সাহেবের দোষ না। ওনাকে বলেছেন সালাউদ্দিন সাহেব আগে, উনি সময় পান না, এই জন্য করা হয়নি। এটা মানুষ খাবে। তো ভিপি নুরুল হক নূর, উনি খুব কষ্ট লাগলো ওনার। ওইটা শোনার পরে কিন্তু আমার মনে হইল যে সামথিং ইজ রং দেয়ার। আমার এই গত কয়েকদিনে আমি কয়েকজন মানুষের যেই মানে তাদের যেই কি বলবো যে কার্যক্রম, তৎপরতা, এগুলো দেখে আমি কনফার্ম হয়েছি টাকা এক জায়গা থেকে বিশাল বড় অঙ্কের পেয়েছেন। আমি দীপিনুরকে আগের বার যেভাবে ধুয়েছিলাম না, দীপিনুর আমার সাথে কথা বলার প্রশ্নই আসে না, সে এরকম ছেলেই না, যথেষ্ট ঘাটতার আসে। এসছে কেন? কৌশল। আমার সাথে সে ঝামেলায় যাইতে চান। আমার সাথে ঝামেলায় গেলে তার রাজনৈতিক ক্যারিয়ারের সমস্যা হবে, সে নিজে ওই গোলাম ময়লা রনির মতো হারায় যাবে। এই জন্য সে আমার সাথে আসতে চায় না। তো আসলো, এসে তারপর আমারে নিয়া যা মনে চায়, আমাদের সবাই, আমি, কনক সরোয়ার, পিনাকি ভট্টাচার্য, আমাদেরকে যা মনে চায় তাই বলল। এখন সে এই ঝুঁকিটা কেন নিল?
এইটার পেছনে এমন একটা অ্যামাউন্টের টাকা সে পেয়েছে যেটা তাকে বাধ্য করেছে এই কথাগুলো বলতে। ইলিয়াস আমার বিরুদ্ধে বললো, পিনাকি আমার বিরুদ্ধে বলবে, কনক স্যার বলবে, সমস্যা হবে না। যেটা পেয়েছে এইটা বিশাল অঙ্কের, অনেক বড় অঙ্কের একটা অ্যামাউন্ট পেয়েছে। আরেকটা ছিল ওই যে তারেক, এও হঠাৎ করে এসে বলল এরা তো ভাই কিছুই করতে পারেনি, সর্বোচ্চ কি পাবে, ধরেন বিএনপির সাথে যদি মিলে বিএনপি বলবো ওকে বাপ তোমার আমি পটুয়াখালীতে একটা আসন দিলাম, ওইটারে বলবে ভাই তোমারে আমি করি, তোমার এমপির সাথে মিলামিশা কিছু কাজ টাজ দিব না, টেন্ডার দিব না। তারেকে তো দিবে না, কেউ কোনো দলের সাথে যদি যা লাগে যে আমরা তোমাদের সাথে থাকবো, ওর একক একটা পাবে না। নূর হয়তো একটা পাইতে পারে, ওরা ওইটাও দিবে না। তো ও আমার পিছনে লাগলো, আমাদের নিয়ে কথা বললো, অথচ এরা সবাই কিন্তু আমাদের সাথে খুব ভালো সম্পর্ক বজায় রাখে। মানে আমি এটা বলছি না যে আমি বিশাল আকারে কোনো কিছু, এটা না, মানে ও ভয়ে হোক আর ভালোবেসে হোক আর মানে পরিস্থিতির কারণেই হোক আমার সাথে ভালো একটা সম্পর্ক, এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটাই রাখা উচিত, তারা রাখেও। আমি দেশের বিরুদ্ধে যাইনি। তো হঠাৎ করে এসা একসাথে আপনি লেগে গেলেন। সো আমরা তো জানি টাকা পয়সা কোত্থেকে আসে, কোত্থেকে টাকা পয়সা দিচ্ছে। আমরা তো বিক্রি হয়নি কারো কাছে, আপনারা বিক্রি হয়ে গেলেন। কয়টা টাকার জন্য আপনার পুরো ক্যারিয়ার ধ্বংস করে দিলেন। এই বাটপার এর আগে একটা কাজ করেছিল, আমরা চলেন আমরা ওই একটা বক্তব্য শুনে আসি তার। শেখ হাসিনা যখন তাকে ডেকেছিল গণভবনে হওয়ার পরে, তখন কিন্তু সে কিছু কথা বলেছিল সেখানে। সে কথাগুলো আগে শুনি, তারপরে আমরা পরে আলোচনায় যাই। আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটোখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন বিভিন্ন অকারেন্সগুলো ওঠে তখন তিনি গিয়েছেন। আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি, তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে, স্পষ্ট দেখতে পারিনি, টিভিতে দেখেছি। আর আজকে দেখার পর আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি। আমি 2.5 বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোটো ভাই এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে, আমি যেই প্রাইমারিতে পড়েছি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পারিনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি, এরকম একটা জিনিস হচ্ছে। সেজন্য অনেকে আসলে বিভিন্ন উপাধিতে বলে থাকেন। আর আমরা একটা জিনিস দেখেছি যে আসলে তিনি প্রধানমন্ত্রী হিসেবেও, আমি বলবো না তিনি প্রধানমন্ত্রী, তিনি সবার প্রধানমন্ত্রী, তারপরেও তার কিছু স্পেশাল আসলে ক্যারেক্টার যেটা আমরা দেখেছি যে কখনো ছোট শিশুকে কোলে নিয়ে মানে একদম সিম্পল একজন যে নারীর যে ভূমিকা সেই ভূমিকা অবতীর্ণ। আবার যখন দেখেছি আন্দোলন সংগ্রামে মানে তার শুনেছি ওই সময়ের তার সেই মানে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে, তার কৃতিত্বের কথা আমরা শুনেছি। আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না, সারা বিশ্বের মানুষ জানে। আর তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহেনা আপা আমরা রয়েছে, কিন্তু এটি তো আমরা মানে সবার মধ্যে সব গুণ এককভাবে থাকে না, কিন্তু আপা আমরা মনে করি যে আসলে যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের নেত্রী পেয়েছেন। আমার আপার প্রতি অনুরোধ থাকবে যে আসলে অনেকে যেটা আমি আপা বলতে চাইনি, কারণ আমি আসলে মানে মায়ের ওই জায়গাটাকে তাকে দেখতে চেয়েছিলাম, কিন্তু সবাই ছাত্রলীগ আমিও যেটি করেছি সবাই আপা আপা বলে, এই জন্য আমার মুখ থেকে ঘটনাটা বের হয়েছে যে আমার ছাত্রলীগের ভাই বন্ধুরাও কেন যেন আমাকে আসলে জামাত শিবির বানানোর জন্য তারা খুব একটি অপপ্রচার করেছিল তাদের ছাত্রলীগের এতগুলো এরকম একটা পোস্টে থাকা অবস্থায়। আর আপনারা দেখেছেন যে আমার পরিবারের, আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পরিবারের সকলের মোটামুটি একটা তথ্য আছে, সেখানে দেখেছেন যে আমার পরিবার আসলে মানে পুরো পরিবারে ছিল আওয়ামী ব্যাকগ্রাউন্ডের, কিন্তু আসলে আমি অনেক কথাই